গুড আফটারনুন এভরিবডি, ডিয়ার স্টুডেন্ট। দেখো আমরা ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতি নিতে নিতে আমাদেরই কিছু বন্ধুরা যারা সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে, আজকে আমাদের ইন্সপায়ার করতে আমাদের মাঝেই উপস্থিত আছে যারা সবেমাত্র যে পিএসসি যেই পরীক্ষা শেষ হলো সেই পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। তার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের অর্ণব কোলে এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মোনালিসা দাস। আমরা একে একে তাদের অভিজ্ঞতা কথা শুনে নেব এবং আমরা সবাই এখন তাদের অভিজ্ঞতাটাকে শেয়ার করার জন্য প্রতীক্ষা করছি। তোমরা চলে আসো। অর্ণব কোলে, মোনালিসা দাস, তোমরা এসো। এই অর্ণব, আমরা প্রথমে অর্ণবের কাছ থেকে শুনে নিই তার পথ চলার সংক্ষিপ্ত ইতিহাস। অর্ণব, তুমি কিভাবে সাফল্যের জায়গায় পৌঁছালে একটু বলো। কিভাবে আসলে, কিভাবে সাফল্যের জায়গায় পৌঁছালে? আমি হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 2019 সালে ডিপ্লোমা পাস করেছিলাম। তো এইখানেরই একজন স্যার আমাকে, এই নাম বলো, সমীর স্যার, উনি এই বোস ইনস্টিটিউটের খবর আমাকে দেন। তারপর আমি এখানে আসি। এখানে 1 বছর মতো আমি ক্লাস করেছিলাম। তারপরে বাড়িতেই পড়তাম এবং ইতিমধ্যে আমি একটা চাকরিতেও ঢুকে গিয়েছিলাম। তারপরে পিএসসির ভ্যাকেন্সি যখন বেরোয় তখনই আমি আমার স্যারের সাথে কন্ট্যাক্ট করি এবং ওর যে মক টেস্ট ছিল সেখানে আমি মক টেস্ট দিতাম প্রতিদিন, মানে প্রত্যেক সপ্তাহে যেটা একটা হতো মক টেস্ট, সেখানে আমি দিতে আসতাম। তো সেগুলো বাড়িতে গিয়ে অ্যানালিসিস করা, স্যারদের গাইডেন্স নেওয়া, এভাবেই পরীক্ষাটা দিই এবং সেটা এখন তো রেজাল্টটা বেরিয়ে গেছে, পেয়েও গেছি। আচ্ছা, তুমি মোটামুটি যখন ক্লাসে আসতে কোন কোন স্যার পড়াতো তোমার? তখন থার্মাল পড়াতেন RM স্যার। আপনি ভালোভাবে বললো তো। আমিও তো আইসি ইঞ্জিন পড়াতাম। আপনি আইসি ইঞ্জিন পড়াতেন। আর টম পড়াতেন, বরুণ স্যার টম পড়াতেন। আর এসি স্যার প্রোডাকশন পড়াতেন। স্যারদের কিছু মানে এরকম দেখো, আমরা প্রত্যেকেই প্রিপারেশন নিতে গেলে একটা কথা হচ্ছে ইনভেস্টমেন্ট দরকার। আমরা করি কি, আমাদের লাইফের একটা মূল্যবান টাইম ইনভেস্ট করি, কারণ দেয়ার আর এনি সেক্টর যেখানে উইদাউট ইনভেস্টমেন্ট এনি প্রফিট আছে কি নেই। তাহলে অর্ণবের কাছ থেকে শুনে যে তুমি কত সময় ইনভেস্ট করেছো বা পার ডে কিরকম পড়াশোনা করতে, যেটা তোমাদের বন্ধুদেরকে যদি বলো। আমার যেটা মনে হয়, মানে কতটুকু পড়া উচিত, একটা চাকরি করতে গেলে তো মিনিমাম 8 ঘন্টা আমরা চাকরি করি। তো সেই হিসাবে আমরা যখন পড়াশোনা করছি মানে তো আমরা কিছু করছি না, তাহলে আমাদের একটা জব হিসাবেই ধরা উচিত। তাই সেই হিসাবে মনে হয় 8 ঘন্টার মতো একটা পড়া অবশ্যই উচিত। খুব ভালো একটা, মানে খুব ভালো বললো, এটা দারুণ একটা নতুন জিনিস বললো যে আমি এটা যদি জব ভাবি আর কি পড়াশোনাটাকে, তাহলে 8 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা, ওভার টাইম করলে 12 ঘন্টা, কেউ ওভার টাইমও করতে পারো, 12 ঘন্টা পড়তে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, নিঃশেষে প্রাণ যে করিবে দান, তার ক্ষয় নাই, তার ক্ষয় নাই। অর্থাৎ যে যতটা ইনভেস্ট করবে সে কিন্তু আগে পৌঁছাবে। এতজন ক্লাস করছে, একসঙ্গে কি সাফল্যের জায়গায় যাবে? তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কিভাবে তৈরি করতে হবে? তার ইনভেস্টমেন্টের উপর। এছাড়া ইনভেস্টমেন্টে সব কিছু নয়, কারণ কোয়ান্টিটিটাই সব কিছু নয়, তার সঙ্গে কোয়ালিটিটাও একটা বড় ফ্যাক্টর। অর্ণব, তুমি কিভাবে একটু ডিটেলসে যদি বলো কিভাবে পড়াশোনাটা করো? আমার যেটা মনে হয়, আমরা পড়াশোনার পর সবাই, মানে পড়াশোনার কথা সবাই বলি, কিন্তু আমরা আমাদের ফিজিক্যাল আর মেন্টাল হেলথের কথা বলি না। এটা আমি নিজে রিয়েলাইজ করেছি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা অবশ্যই একটু দরকার। তাতে করে বোধহয় কনসেন্ট্রেশনটা একটু বাড়ে। আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। আমি সকালবেলা উঠে প্রতিদিন হালকা জগিং বা এরকম কিছু করতাম, আর বিকেলেও করতাম, এখনও করি সেটা। আর তার সাথে তারপরে মানে সকালবেলা কিছু এক্সারসাইজ করার পর তারপরে আমি পড়তে বসতাম। আর মোটামুটি যখন বাড়িতে থাকতাম, মানে বিটেক বা ডিপ্লোমার সময়, তখন সকালবেলা পড়তে বসতাম, তারপর কলেজ যেতাম, বাড়ি এসে আবার একটু খেলাধুলা করে আবার পড়তে বসতাম। আর তাড়াতাড়ি আমি শুয়ে পড়তাম, মানে 10টার মধ্যে শুয়ে পড়তাম, সকালবেলা 5:30 6টার মধ্যে উঠে পড়তাম। আর যখন আমি জব করতাম তখন তখন তো বেশি টাইম পেতাম না, তখন ওই সকালবেলা 6টায় উঠতাম, 8টা পর্যন্ত পড়তাম। আর সন্ধ্যাবেলাটা কোনো ঠিক থাকতো না, কোন দিন কীরকম মানে ডিউটির প্রেশার থাকতো, হয়তো কোনো দিনও 7:30টায় আসতাম, কোনো দিনও 8টা, এরকম বাজতো। যাক,
পিএসসি পাস করলো, তারপরে অনেক ঘটনা আছে, মানে পিএসসি রিটিন পাস করলো, তারপরে আমাকে ফোন করেছিল আর কি, বলেছিল নাম্বারটা একটু কম আছে। তারপরে কি বলেছিলাম, তার ইন্টারভিউ বলো কে ক্লাস নিয়েছিল, হ্যাঁ আমাদের অঞ্জন স্যার ক্লাস নিয়েছিল। ওর পার্সোনাল ব্যাপারটা তো শুনলাম, এবার বোস ইনস্টিটিউট থেকে কতটা ও হেল্প পেয়েছে, তারপরে ইন্টারভিউ সম্বন্ধে আমরা সবাই জানতে চাই। স্যারেরা না থাকলে হয়তো এটা সম্ভবই হতো না, কারণ ইন্টারভিউ রিটেন আমার মার্কসটা বেশ কাছাকাছি ছিল কাট অফের। তো স্যারেদের গাইডেন্স পেয়েছি, সেই অনুযায়ী চেষ্টা করেছি। প্রথম দিন অনেক কিছুতেই ল্যাগ করছিলাম, সেগুলো স্যারেরা বলে দিয়েছিলেন যে এখানে এখানে এই জায়গাগুলো ভালো করে পড়াশোনা করো, কারণ অনেক দিন চাকরিতে ঢুকে যাওয়ার ফলে বেশ কিছুটা ভুলে গেছিলাম ব্যাপারগুলো। তো সেই জায়গাগুলো আবার রিভিশন দিই। আমি ইন্টারভিউ বোর্ডে ছিলাম একজন নিয়ে আর কি, আমি একটা লক্ষ্য করেছিলাম, প্রথম দিনের ইন্টারভিউটা খুবই খারাপ হয়েছিল। হ্যাঁ আমি খারাপ হয়েছিল, কিন্তু আমি একটা লক্ষ্য করেছিলাম, আমাদের এখানে যারা পড়েছিল প্লাস আরও অনেক ছেলেপেলে ছিল, বেসিক জিনিসগুলো কিন্তু ভালো ছিল। মানে বেসিক যে থার্মালের ব্যাপার, থার্মাল সমটম বেসিক হয়তো ডাটা মনে নেই, পড়লে হবে, কিন্তু আমি একটা জিনিস মানে রিয়ালাইজ করেছিলাম যে বেসিক জিনিসগুলো কিন্তু ঠিক জায়গায় যাচ্ছিল। যে আমি বলি যে এই জায়গায় এইটা হলে এইটা হবে না, এইটা হবে এইটা হবে, তখন আইসি ইঞ্জিনে বলি, কিন্তু ওই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক বলছিল। মানে যে এটা মানে বোঝা যাচ্ছে তোমাদের বেসিকটাকেও খুব ভালো করে করতে হবে কি, তাই তো নাকি? বেসিক তো অবশ্যই দরকার। হ্যাঁ, তারপরে রেজাল্ট যদি বার হয়, তারপরে আমি তো দেখলাম যা ও চাকরি পাওয়াতে আমি এমন খুশি হয়েছি সেটা বলার নাই। তোমাদের একটু আগে বলছিলাম আর কি, ফোন করলো আর কি, তারপরে আমাকে জানালো স্যার হয়েছে। এখন তো আর ওই খুরমি বা জেএন থেকে ওরকম বই থেকে ওরকম কোশ্চেন তুলে দেবো এরকম তো হয় না এখন পরীক্ষায়, এখন বেসিকটা অবশ্যই জানতে হবে। তাহলে দেখো অর্ণব আমাদেরকে একটা তার জীবনের একটা ইতিহাস তুলে ধরলো যে সে কীভাবে প্রিপারেশন নিয়েছিল। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের স্টুডেন্ট লাইফ বা আমাদের প্রিপারেশন লাইফে 6 মিরাকেল মর্নিং হ্যাবিট, অর্থাৎ সকাল থেকে যদি আমরা 6টা হ্যাবিটকে একটু মনে করতে চাই। একটা হচ্ছে সাইলেন্স মানে অ্যাট ফার্স্ট মর্নিংয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটু মেডিটেশন প্র্যাকটিস করা দরকার। তারপরেই আসলো এক্সারসাইজের পর হচ্ছে অ্যাফার্মেশন, অর্থাৎ আমরা যেটা হতে চাই সেটাকে আমাদেরকে স্মরণ করতে হবে, কল্পনা করতে হবে যে আমি এটা হতে চাই। তারপর আসে ভিজুয়ালাইজেশন, সাইলেন্স তাহলে কি আসলো, সাইলেন্স, এক্সারসাইজ, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, আর একটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম স্ক্র্যাবিং। তারা রিডিং অ্যান্ড স্ক্র্যাবিং, পড়াশোনা করতে হবে এবং সেটাকে নোট করতে হবে। আর শেষে আসছে রিক্যাপিচুলেশন, অর্থাৎ স্মৃতিচারণা। এইগুলো যদি আমরা করি, আমরা আশা করি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের মধ্যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে উপস্থিত আছে আমাদের ছোট বোন মোনালিসার কাছ থেকে শুনে নেব তার প্রস্তুতির সংক্ষিপ্ত ইতিহাস। মোনালিসা, ওয়েলকাম। আমার নাম মোনালিসা দাস। আমি এবার পিএসসি জেইতে অল ওভার আমার র্যাঙ্ক 12, আর আমি ফিমেলদের মধ্যে ফার্স্ট আনরিজার্ভ ক্যাটাগরি। আমি আমার বিটেক কমপ্লিট করার পর প্রাইভেট কোম্পানিতে জব করতে থাকি, ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড। আর আমি বিভিন্ন গভর্নমেন্টের এক্সাম দিতে থাকি। তখন আমি মোটামুটি 30-40টা মতো এক্সাম দিয়ে দিয়েছি, সেন্ট্রাল, স্টেট, অন্য স্টেট সব মিলিয়ে, কিন্তু আমার কোনো এক্সামেই সেরকমভাবে সাফল্য আসতো না। তারপর আমি 4টে যে পরীক্ষার রিটেন ক্লিয়ার করি, তাতেও আমি কোনো ইন্টারভিউ ক্লিয়ার করতে পারিনি। তো তারপর আমি একটা ডিপ্রেশনেই চলে গেছিলাম, তাহলে কি প্রাইভেট কোম্পানিতেই আমাকে জব করতে হবে। তো সেই সময় আমি টেকনিক্যাল এক্সাম দেওয়া একেবারেই টোটালি বন্ধ করে দিই। আমি WBCS-এর দিকে চলে যাই। আমি 2 বছর ধরে WBCS এক্সাম দিচ্ছি। কিন্তু যখন এই 2022-এর নভেম্বর মাসে WBCS-এর জেনারেলি ফর্ম বেরোয়, তো WBCS-এর ফর্ম বেরোনোর ঠিক আগেই পিএসসি জেইর ফর্মটা বেরোয়। তো আমি প্রচণ্ড দোনমনের মধ্যে ছিলাম যে আমি কি এক্সামটা দেবো কি দেবো না। তো আমি সেরকমভাবে প্রিপারেশনও নিইনি। তো ফেব্রুয়ারি মাসে আমার এক্সাম হওয়ার কথা ছিল। আমি তখনও জাস্ট ফর্মটা ফিল আপ করে রেখে দিয়েছি। এক্সামটা দেওয়ার জন্য সেরকমভাবে প্রিপেয়ার ছিলাম না, কিন্তু হঠাৎ করেই ডিক্লেয়ার করা হয় যে WBCS এক্সামটা ফেব্রুয়ারিতে না হয় সেপ্টেম্বর মাসে হবে। তো তখন আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করি, স্যারকে আমি বলি যে আমার কন্ডিশন, আমি টেকনিক্যাল এক্সাম দেওয়া একদমই ছেড়ে দিয়েছি, 2 বছর আমার কোনো প্রিপারেশন নেই। তখন স্যার আমাকে বললেন যে এপ্রিল মাসে। একটা ঘটনা আছে, আমার কাছে খোঁজটা কি করে পেলে, এটা তো একটা ব্যাপার আছে না। আমি বোস ইনস্টিটিউটের ব্যাপারে সেরকমভাবে কিছু জানতাম না, কিন্তু এখানেরই একজন স্টুডেন্ট প্রীতম দত্ত
আমি তার একদিন ইন্টারভিউ দেখেছিলাম, মানে ইউটিউব স্ক্রোল করতে করতে, সেটা আমাকে প্রচণ্ডভাবে মোটিভেট করেছিল। আর আমি নিজেই একদিন নিজেকে বলেছিলাম যে একদিন রহমান স্যার আমার ইন্টারভিউ নেবে। তো হয়তো আজকেই সেই দিনটা, মানে মানে বলা কথাই সত্যি হয়ে যাওয়া। তো তারপর আমাকে স্যার বললেন যে এক্সামের ডেটটা পিছবে, তুমি প্রিপারেশন নাও, আমরা তোমাকে প্রিপেয়ার করে দেবো। তো সেই রকমই আমি 4 মাস এখানে অনলাইনে ক্লাস করেছি, যেহেতু আমি চাকরি করতাম সেই সময়। তো সেই সময় আমি ভেবেছিলাম যে আমি 4টে এক্সামে রিটেন ক্লিয়ার করেছি, আমি হয়তো খুব ভালোভাবেই প্রিপেয়ার, আর একটু মানে হয়তো ব্রাশ আপ করলেই আমার সব কিছু রেডি হয়ে যাবে। তো তারপর আমি যখন ফার্স্ট দিন আমাদের মেজারমেন্টের ক্লাস ছিল অনলাইনে, আমি যখন ক্লাসে জয়েন করলাম, আমি দেখি প্রত্যেকে আমার থেকে অনেক অ্যাডভান্স, আমি তাদের থেকে অনেক ব্যাকডেটেড। হয়তো আমি অনেক দিন টেকনিক্যাল এক্সাম থেকে দূরে ছিলাম, সেই জন্যও হতে পারে। তো আমি 2-3 জনকে দেখলাম যে স্যার মানে বোর্ডে কোনো ম্যাথস দিচ্ছে, তার আগেই তারা সেটা সলভ করে দিচ্ছে। তো আমি ভাবলাম এইভাবে তো এক্সাম দিলে আমি কোনোদিনই পাশ করতে পারবে না, তাহলে মানে আমি কি করে নিজেকে ইমপ্রুভ করব। তখন আমি রাত দিন মানে চেষ্টা করতে থাকি যে ওরা কোনটা পারছে, আমি কোন জায়গাটা ওদের থেকে ল্যাক করছি। তো সেইভাবেই আমার জার্নি স্টার্ট। তো আমি ভেবেছিলাম যে আমি আমার 100% দিয়ে আসবো, কিন্তু যদি তাতেও না হয়, আমি মানে তাতে আমার কোনো মানে আফসোস করার কিছু নেই, কারণ আমি WBCS অ্যাসপিরেন্ট, এটা আমি একটা লাস্ট চান্স হিসেবে নিচ্ছি। তো সেরকমই আমি 145 মতো আনসার করি রিটিনে। আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না, কারণ বাইরে এসে সবাই বলছে আমি 180 করেছি, 170 করেছি, 160 করেছি। আমি ভাবলাম আমার মার্কসটাই হয়তো সব থেকে কম। আমি আবার রহমান স্যারের সাথে কন্ট্যাক্ট করি, স্যার আমি তো খুব কম মার্কস অ্যাটেন্ড করেছি। স্যার আমাকে সেদিন বলেছিলেন ওইসব কথায় কান দিও না, চাকরিটা তোমারই হবে, তুমি যদি 145 করে থাকো চাকরিটা তোমারই হবে। তো স্যারের কথাই আজ সত্যি হয়ে গেছে। মানে তারপর যখন মানে রিটেনের আমার নিজের নাম দেখলাম, আমাদের 68টা সিট ছিল ইলেকট্রিক্যালে, আর তাতে 152 জনকে ইন্টারভিউতে কল করা হয়েছিল। আর তখন স্যারই আমাকে মানে ফোন করে জানিয়েছিলেন যে রিটেনে আমার, হ্যাঁ স্যার ফ্রাইডে ছিল। আমি ফ্রাইডে মোবাইলটা রেখেই যাই আর কি, তারপর নাচ পড়ে আসছি, ফ্রাইডে আসছি, কিছু একটা ভালো খবর শুনতে পাই, এরকম একটা মনের মধ্যে আসছে আর কি। তারপর দেখছি আমাদের সান্নিক বাসু থাকে এখানে, ও মানে অনলাইনে সিভিল স্টুডেন্ট, প্রচুর মানে আপডেট, ও যা হবে যে কোনো ডিপার্টমেন্ট আমাকে আগে পোস্ট করবে, ফোনও করে দেয় যে রেজাল্ট বার হয়ে গেছে স্যার আপনি দেখে নিন আর কি। তারপর তো দেখছি আমি কার কার নাম আছে, নাম দেখতে পেয়েছি। হ্যাঁ, তারপর স্যারই আমাকে জানিয়েছিলেন যে আমার ইন্টারভিউতে আমি মানে চান্স পেয়েছি। তখন স্যার আমাকে মানে বলেন যে তুমি এখানে তাহলে ইন্টারভিউ প্রিপারেশন নিতে আসো। তো আমি এখানে এসে মানে আমি মানে প্রত্যেকটা আমি মানে তার আগেই কিছুদিন ধরে পড়াশোনা করছিলাম, রেজাল্টটা দেখার পর তার 1 সপ্তাহ বাদে এখানে ক্লাস স্টার্ট হয়। তো এখানে এসেও মানে সেরকমই দেখি যে মানে আমার প্রিপারেশনটা হয়তো ইন্টারভিউ সেরকমভাবে হচ্ছিল না। আমাকে অভিষেক স্যার আর দেবাশিস ছিলেন, আমাকে প্রপারলি গাইড করেছেন। আমি প্রত্যেকটা বই খুঁটিয়ে পড়ছিলাম, হয়তো ইলেকট্রিক্যালে 16-17টা পেপার আছে, সব খুঁটিয়ে পড়ছিলাম। আমাকে অভিষেক স্যার বললেন যে তুমি ওরকমভাবে প্রিপারেশন নিও না, পিএসসিতে কিছু পার্টিকুলার টপিক থাকে সেগুলো থেকেই কোয়েশ্চেন করে, আর সেগুলোকে তুমি ভীষণ ভালোভাবে রেডি করো। তো আমি সেরকমই, যেরকম আমাকে ট্রান্সফরমার, পাওয়ার সিস্টেমের প্রোটেকশন এরকম কিছু টপিক বলে দিয়েছিলেন, সেগুলো আমি একদম গেট লেভেলে, গেট স্ট্যান্ডার্ডে মানে স্টাডি করি এবং মানে গেটের কোয়েশ্চেন ও পেপার সলভ করি। তো সেটা আমার ভীষণভাবে ইন্টারভিউতে হেল্প হয়েছে, আমি সেটা বুঝতে পেরেছি। এবং আমি যখন এখানে মানে ফার্স্ট মক ইন্টারভিউ দিই, আমি 75 পেয়েছিলাম, সেটাই সবথেকে হাইয়েস্ট মার্কস ছিল সেদিনকে। তো তাতেও আমি খুব একটা স্যাটিসফাই ছিলাম না, কারণ আমি ভেবেছিলাম যে এখানে 75 পাওয়া মানে ওখানে হয়তো সেটা 55 হবে। তো আমাকে মার্কসটাকে ধরে রাখতে হবে, আমি কখনোই মানে ওভার কনফিডেন্ট হয়ে পড়বো না যে আমি এখানে 75 মানে ওখানে গিয়েও সেটা পাবো, কারণ আমার রিটেনের মার্কস খুবই কম। আমি যদি মোটামুটি হাইয়েস্ট মার্কস না পাই, আমি কোনোভাবেই এক্সামটা ক্লিয়ার করতে পারবো না। তো আমি মানে আমাকে এখানে টিচাররা যেরকমভাবে গাইড করেছে, স্পেশালি লাস্টের দিকে আমাকে দেবাশিস স্যার প্রচণ্ড হেল্প করেছে। আমার ওনাকে ইন্টারভিউর জন্যই আনা হয়েছিল তখন, মানে উনি স্পেসিফিক ইন্টারভিউর জন্য মানে খুব মানে আমি যেরকম কি প্রচণ্ড মানে কোনো একটা জিনিস এক্সপ্লেন করতে গিয়ে প্রচণ্ড হাত নাড়াই, উনি আমাকে বলছেন তুমি কোনো রকমই হাতের কোনো মুভমেন্টই করবে না, হাত একদম স্টিল রাখবে। এরকম প্রতিটা ছোট থেকে ছোট ব্যাপার আমাকে এখানে গাইড করা হয়েছে। হয়তো আমি এখানে না এলে ওই 4টে এক্সামের মতো হয়তো এখানেও আমি ফেল করতাম ইন্টারভিউতে। এখানে মানে এনাদের ক্রেডিট মানে সব থেকে বেশি আমার সাকসেসের পিছনে। না সে ঠিক আছে, সবাই তুমি এসছো এখানে একটা ব্যাপার। আর তারপর শুনতে যাই আমি ফোন করে, তারপর তুমি আবার ফোন করলে কেন? আরেকটা জিনিস আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স বলতে চাই যে আমার সাধারণত আমার মানে ইন্টারভিউটা একদম লাস্টে ছিল, সবার শেষে। তো সবার আমি দেখছিলাম 15 মিনিট 20 মিনিট, কারুর 25 মিনিট এরকমই ইন্টারভিউ যাচ্ছিল। এখানেই একটা মেয়ে আমার আগে ছিল, অভিষিক্তা, ওর আমার আগেই ছিল, ওর দেখলাম 20 মিনিটে ইন্টারভিউ হয়ে গেল, কিন্তু আমার ইন্টারভিউটা
ইনস্টিটিউটে আমি 3টের সময় ঢুকেছি, আমি 4:20 বেরিয়েছি, এতক্ষণ ধরে চলেছে। একটা টিচার আমাকে একদম মানে পুরো খুঁটিয়ে প্রশ্ন জিজ্ঞেস করেছে। ট্রান্সফরমার মানে যদি বলা হয় তাহলে স্যার আমাকে যেরকম বলেছিলেন যে একদম গেট লেভেলে স্টাডি করতে, ঠিক একদম মানে বেসিক টু একদম গেট লেভেলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে ট্রান্সফরমারে কী হয় সেই সব কোয়েশ্চেনও আমাকে করেছে। তো আমার ওনার মানে অ্যাডভাইস ভীষণভাবে সেখানে ইন্টারভিউ হলে গিয়ে কাজে লেগেছে। তো তারপরে আমি যদি বলি রেজাল্টের কথা, দুর্গাপুজোর ঠিক 2 দিন আগে স্যার আমাকে দুপুরবেলা ফোন করেছিলেন। ওই শুক্রবার ফ্রাইডে আর কি, হ্যাঁ দুপুরবেলা, হ্যাঁ ঠিক 1:30টার দিকে আর কি, 1:30-2টোর দিকে এটা শুক্রবার না ওই হ্যাঁ নিয়ে তারপরে নাম্বারটা মিলাতে পারছে না, জিজ্ঞেস করো কি হয়েছে। আমি যখন পুজোর শপিং করতে যাব মানে পুরোপুরি রেডি হয়েই রয়েছি, স্যার ফোন করে বলছেন তোমার রোল নাম্বারটা বলো। আমি বলছি কেন? স্যার বলছে তোমাদের রেজাল্ট বেরিয়েছে। তখন আমি বলছি স্যার আমার নাম আছে। স্যার বলছে দেখতে তো পাচ্ছি। আমি বলছি যে স্যার কোন ডিপার্টমেন্টে? স্যার বলছে পিডব্লিউডিতে। আমি বলছি হতেই পারে না স্যার, তাহলে অন্য কারোর নাম হবে। তো তারপর মিলিয়েও ফোন করছে আমাকে, স্যার আমি নাম্বার বলছি শুনো। তারপর স্যার আমাকে বললেন যে তোমার রোল নাম্বারটা বলো। তখন আমি নিজেই আবার ওয়েবসাইট খুলে নিজের রোল নাম্বার সব কিছু চেক করেছি, রেজাল্ট চেক করেছি। তারপর আবার স্যারকে আমি ফোন করেছি। তখন স্যারকে বলছি স্যার আমার রোল নাম্বারটা এটা, আপনি একটু রেজাল্টটা মিলিয়ে দেবেন। স্যার বলছে কেন তুমি ওয়েবসাইটে নিজের নাম নিজে দেখতে পাচ্ছ না? আমি বলছি স্যার আমি দেখতে তো পাচ্ছি কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, আপনি যদি চেক করে দেন তাহলে আমি কনফার্ম হব। তো স্যার বললেন হ্যাঁ তুমিই পেয়েছো পিডব্লিউডিতে, তুমি মানে ওভারঅলে তোমার র্যাঙ্ক 12 আর ফিমেলদের মধ্যে তুমি ফার্স্ট। হ্যাঁ এবার তোমাদের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে ইলেকট্রিক্যাল সাইড থেকে দিদিকে জিজ্ঞেস করতে পারো। না মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সবাই বলছি, কেন তোমাদেরকে ওই হট সিটে আসতে হবে একদিন, ঠিক আছে? আরেকটা জিনিস আমি মানে স্যার আমাকে বলেছিলেন অভিষেক স্যার যে 68টা সিট আছে, কোনোদিন সেরকম ভাববে না। তুমি ভাববে একটা সিট আছে, আমি একটা সিটের জন্যই কম্পিট করছি। তো সেরকমই আমি টার্গেট ছিল আমি পিডব্লিউডিতে পাবো। আমার 18টা সিট আছে, আমাকে 18টা সিটের মধ্যেই আসতে হবে, সেটাই আমার টার্গেট ছিল। যাক টার্গেট আমি সবসময় বলি তোমাদেরকে, স্বপ্ন দেখবে দিনের বেলায়। দিনের বেলায় স্বপ্ন দেখলে কি হয়? সত্য হয়। আর রাত্রেবেলায় স্বপ্ন তো প্লেন চালাচ্ছ হবে। স্যার আমাকে আজকে এখানে ইনভাইট করেছেন, আমি নিজেই অপেক্ষা করছিলাম স্যার আমাকে কবে ডাকবেন। কারণ ব্যাপারটা ইয়ে গেল, অনেক কিছু পরীক্ষা মরীক্ষা ছিল, সারা টেকনিক্যাল পেয়েছি। এদের দুজনকে হয়তো সবসময় আমরা কাছে পাবো না। একটু তোমাদের থেকে যদি কিছু কারো কোশ্চেন থাকে একটু জেনে নিই। আর কোনো কোশ্চেন আছে বলো? এই অঙ্কিতা বলো। কিউরিওসিটি না তো কোন কলেজ থেকে পড়া পাস করেছিস? টেকনো ইন্ডিয়া পাটানগর। তাহলে এখানে দেখো অনেক বড় বড়, আমি যা আমার এক্সপেরিয়েন্স বলেছি দেখেছি অনেক বড় বড়। আর আরেকটা জিনিস আমি বলতে চাইবো, আমি আমার 6 তারিখে ইন্টারভিউ ছিল সেপ্টেম্বরের, আর 16 তারিখে আমার WBCS মেন্স ছিল। আমি স্যারকে জিজ্ঞেস করি মানে আমি স্যার কোনটার পিছনে ফোকাস করবো, আমার কোনটা করা উচিত। স্যার আমাকে বললেন তুমি আগে যেটা পাচ্ছ সেটা করো, WBCS অনেক বড় জায়গা, তুমি অনেক স্কোপ পাবে, তুমি ওটাকে এখন বাদ দাও, তুমি এই এক্সামটায় ফোকাস করো, তোমার এটা হবেই। আমি বলে দেখো একটা জিনিস তো পার করে এসছো, মানে মেন জিনিসটা পার করে এসছো, কত ছেলে মেয়েকে পার করে এসছো। ইন্টারভিউটা আছে, আমি জানি ইন্টারভিউ ভালো খেটেছিল, আসতো সিরিয়াস ছিল। তো এই জায়গা থেকে আমার একটা কনফিডেন্স গ্রো করেছিল যে চাকরি পাবে, সেটা তো আমরা বলিনি। সবসময় মোটিভেট করতো সব সময়। তা যাক আলটিমেটলি ফল বুঝতে পারছো, হট সিটে এসছে। তা আমার একটু মানে ফার্স্টে কনফিউশন ছিল যে কাটাবের খুবই কাছে মার্কস ছিল, হয়তো আমি ভাবছিলাম হয়তো হবেই না। যাই হোক স্যারের গাইডেন্সে এটা সম্ভব হয়েছে। দেখো তাহলে একটা জিনিস ক্লিয়ার, আমার কথা নয়, এদের একদম কথা থেকে ক্লিয়ার যে যাদের হয়তো কাট অফ মার্কের কাছাকাছি আছো বা আমার হবে না এই ভাবনা। কেন বলো তো, আমি একটা জিনিস ভালো জানি আর কি, তো TCL হোক আদার্স এক্সামগুলো হোক, ওখানে ইন্টারভিউ মার্কস খুব কম থাকে, 30 নম্বর 20 নম্বর 15 নম্বর এরকম থাকে। কিন্তু এই একটা জায়গায় যদি তুমি খারাপ করে এসছো, তুমি অপরচুনিটি অনেক, কেন 100 নাম্বার হচ্ছে ইন্টারভিউটা 100 নাম্বার, ইন্টারভিউতে কত নাম্বার? 100 নাম্বার, রিটিনে 200। আর এইটা তোমাকে কাজে লাগাতে হবে, এটা কিন্তু অন্য কোথাও নেই। তাহলে PSC তে এটা আছে, সেজন্য ইন্টারভিউটাও ভালোভাবে মানে এর ইন্টারভিউটা কি লেভেলে দিয়েছে বুঝতে পারছো তো তুমি? এখন বোঝা যাচ্ছে যে বলেই মানে এই জায়গায় পৌঁছে গেছে এই দুজনে আর কি। তোমাদের রঞ্জন স্যার এসেছিলো ইন্টারভিউর জন্য, উনি খুব হেল্প করেছিল আর কি ইন্টারভিউর জন্য আর কি। তা যাই হোক তোমরাও বড় হও একদিন, আমাদেরকে মানে এই খবর শোনাবে, আমরা এই আশায় করে থাকি। দেখো বাবা মার পরেই কিন্তু আমরা নিঃস্বার্থভাবে খুশি হই, এই জিনিসটা অপেক্ষায় থাকি আর কি। একটা ছবি স্টিল ছবি আছে, ঠিক আছে, কিন্তু স্যার